তোমাকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না টিটি পোকা। একটু ঠান্ডা হন, আমি দেখছি কি করতে পারি। আজকের দিন বেরোলে কাল তোমার বিয়ে আর আমি ঠান্ডা হব, এমনটা তুমি ভাবলে কি করে? আমি তার কথার উত্তর দেওয়ার আগে পেছন থেকে তায়াং ভাইয়া বলল, এনাজ একটু শোন। এনাজ মুখ অন্যদিকে ঘুরিয়ে কঠিন গলায় বলল, আমি কারোর কথা শুনতে ইচ্ছুক নই। কথা শেষ হতেই এনাজ চলে গেল। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই সব কিছুর মূলে তুই। আমাদের এত বছরের বন্ধুত্বে ফাটল ধরিয়ে দিলি, তোকে আমি ছাড়বো না। তায়াং ভাইয়াও চলে গেল। আমি শুকনো মুখে ওর যাওয়ার পানে তাকিয়ে রইলাম। ধীর পায়ে খালামণিদের কাছে যেতেই সে তায়াং ভাইয়াকে ডেকে আনতে বলল। আমি তাই আবারও ওকে খুঁজতে বের হলাম। শপিং মলের পেছনের দিকে এসে হঠাৎ দেখতে পেলাম তায়াং ভাইয়া চেঁচিয়ে কারোর সাথে কথা বলছে। মনে হলো নূর আপুর সাথেই বোধ হয়। অপর পাশ থেকে কল কেটে যাওয়ায় তায়াং ভাইয়া রেগে ফোঁসফোঁস করতে লাগলো। ওর সামনে যেতেই ভয় করছে। খালামণি ওদের ডাকছে, না গেলেও ভেজাল। মৃদু স্বরে দূরে থেকে ডাকলাম, ভাইয়া। চোখের সামনে থেকে সর, নয়তো তোকে আমি খুন করে ফেলবো। খালামণি ডাকছে, তোকে আমার সহ্য হচ্ছে না নূভা, ভালো চাইলে আমার সামনে থেকে চলে যা। ভাইয়া আমাকে ভুল বুঝছিস, আমার দিকটা কেউ বিবেচনা করছিস না কেন? তোকে কেউ ভুল বুঝছে না, তুই যা করছিস তাই বুঝছে। নিজেদের দিকটা ভাবলি তোরা? একটা বার চিন্তা করলি না আমি কি অবস্থায় আছি? দাদিকে বিয়ের কথা বলেছি বলে এখন সব দোষ আমার? আমার মনের ভেতর কি চলছে তোরা কি তা জানিস? তোদের ভাব দেখে মনে হচ্ছে আমি এই বিয়েতে অনেক খুশি, জেনে শুনে তাই এসব করছি। আমি কি অবস্থায় আছি তা আমি জানি ভাইয়া। আমি শুধু পারছি না চিৎকার করে কাঁদতে। তোরা তো আমাকে দোষারোপ করে নিজেরা পার পেয়ে যাচ্ছিস, কিন্তু আমি তো পারছি না বিয়ে ভাঙতে, আবার পারছি না বিয়ে করতে। সবাই হাত গুটিয়ে বসে আছিস, আমাকে একটু হেল্পও করছিস না। আমি একা কি করব তাই বুঝতে পারছি না। তোরা আমার সাথে থাকলে বিষয়টা কি এত দূর গড়ায় বল? হ্যাঁ, আমি মানছি আমার দোষ, আমি দাদিকে বিয়ের কথা বলছি, কিন্তু তোরা আমার ওপর সব দোষ চাপিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছিস কেন? শুধু এতটুকু চিন্তা করিস? ভাইয়া, তোদের মতো আমিও ভালো নেই, আমিও এনাজকে ভালোবাসি। আমার উপর সব দোষ চাপিয়ে দিস না, তাহলে আমার মৃত্যু অনিবার্য। কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালাম না, কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে এলাম। দেয়ালের আড়ালে গিয়ে পিঠ ঠেকিয়ে মুখ চেপে চিৎকার করে উঠলাম, কিন্তু চিৎকারের শব্দটা বাইরে বেরোতে দিলাম না। কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই চোখ মুছে হাসি মুখে পেছনে ঘুরলাম। এরাজকে দেখতে পেয়ে আমার কান্নার বাঁধ ভেঙে গেল। ওর বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলাম। উনি আমার মাথাটা পেছন দিকে ধরে শক্ত করে তার বুকে চেপে ধরেছে। আজ আমার কোনো লজ্জা সংকোচ কাজ করছে না। কিছু সময় পর কান্নার বেগ কমতেই সে বলল, তায়াংয়ের সাথে তোমার সব কথা আমি শুনেছি, আমায় মাফ করে দিও। আমিও শুধু আমার দিকটাই দেখেছি, তোমার মনের অবস্থাটাও চিন্তা করা উচিত ছিল আমার। আমি চোখ মুছে তাকে ছেড়ে দাঁড়ালাম। তার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ছে। আমি এগিয়ে গিয়ে তার 2 চোখ মুছিয়ে দিলাম আর বললাম, প্লিজ আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না, অনেক কষ্ট হয়। উনি 1 হাত দিয়ে বুকের বাপাসটা ধরে বলল, তার থেকে বেশি কষ্ট আমার এইখানে হচ্ছে। আমি সব ঠিক করে ফেলবো, প্লিজ আপনি ভেঙে পড়বেন না। হাত বাড়িয়ে ওনার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে গেলেই উনি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, লাগবে না। কেন? তায়াংয়ের চুল ঠিক করে দিও। আচ্ছা তাহলে যাই। এনাজ আমার 1 হাত ধরে আটকে বলল, একদম না, আমারটা ঠিক করে দেবে তুমি, আর কারোরটা নয়। আমি তার চুল ঠিক করে দিয়ে গাল দুটো টেনে বললাম, ভালোবাসি। এটাও লাগবে না, ভালোবাসলে বিয়েটা ভেঙে দিতে। আমার ভালোবাসাও লাগবে না? এনাজ অভিমানী সুরে বলল, না লাগবে না। তাহলে সব জমা করে রাখি, তায়াং ভাইয়ার সাথে যদি বিয়ে হয় তাহলে ওকেই দিবনি। একদম না, তুমি পুরোটাই আমার, তাই তোমার সবকিছু আমার। আমি কারোর সাথে তোমাকে ভাগ করতে পারবো না। তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে বড্ড বেশি জেগে ধরেছে। শেষ পর্যন্ত তোমাকে পাবো তো আমি। আমি চুপ হয়ে গেলাম। এই কথার উত্তর আমার কাছে নেই। 2 দিন ধরে আমারও ভীষণ ভয় করছে। যদি আমি কিছু করতে না পারি, ভাইয়ার সাথে সত্যি যদি বিয়েটা হয়ে যায়, তাহলে কি করব আমি? এনাজেরই বা কি হবে? ও যা পাগলামি শুরু করছে তাতে যে কোনো সময় নিজের ক্ষতি করে ফেলতে পারে।
আমাকে চুপ থাকতে দেখে এনাজ আবার জিজ্ঞেস করলো, বলো না, শেষ অবধি আমি তোমাকে পাবো তো? নয়তো সত্যি তোমাকে আমার মরা মুখ দেখতে হবে। তার মুখে মৃত্যুর কথা শুনে আমার মাথায় রাগ চেপে উঠল। রাগী গলায় বললাম, এক থাপ্পড় মেরে মাথার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলবো। 2 দিন ধরে শুধু মরার কথা শুনছি মুখে, আর একবার বললে কিন্তু খারাপ হয়ে যাবে এনাজ। সত্যি কথা বলছি তো, বিশ্বাস করছো না? তোমার বিয়েটা যদি হয় তাহলে আমার কথা মিলিয়ে নিও। আবার তোমাকে ছাড়া আমি বাঁচবো না তো। আমার শুধু তোমাকেই লাগবে। শুনতে পেয়েছো আমি কি বলেছি? আমার শুধু তোমাকেই লাগবে। এখন আমাকে বাঁচাতে চাইলে বিয়ে ভেঙে দাও, আর যদি মারতে চাও তাহলে বিয়ে করে নিও। আমাকে বাঁচাবে নাকি মারবে না শুধুমাত্র তোমার হাতে। গম্ভীর মুখে কথা শেষ করে এনাজ চলে গেল। আমি শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছি। আদৌ কি সব ঠিক করতে পারবো আমি, নাকি 4টা জীবন নষ্ট হয়ে যাবে? কিচ্ছু জানি না। ওই চিমড়ি, জলদি দৌড়। তায়াং ভাইয়া তারা পেয়ে শাড়ির কুচি ধরে দিলাম ভোদৌড়। প্রথমে শাড়ি, তার উপর বোরখা পরে কি দৌড়ানো যায়, এই সহজ কথাটাই আমি পাঠারে বোঝাইতে পারছি না। আমি থেমে কিছুটা রাগ দেখিয়ে তায়াং ভাইকে বললাম, কি ধরনের কথাবার্তা এগুলা তায়াং ভাইয়া? বেশি কথা না বলে শাড়ি উঁচাইয়া দৌড় মার গিয়ে। মান সম্মান আর কিছু রাখলি না তুই পাঠা। কেউ দেখলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে বইন। তোর পায়ে পড়ি, জলদি দৌড় মার। শাড়ির ওপর বোরখা পরছি, এক কদমও দিতে পারছি না। তুই দৌড়তে বলছিস বলে কোনো রকম চেষ্টা চালাচ্ছি। এরপর যদি বেশি কথা বলিস তাহলে তোকে শাড়ি বোরখা পরিয়ে দৌড়তে দিব। এই গলির থেকে যেতে পারলেই নিরাপদ। আর একটু দেরি হলে এতক্ষণে সর্বনাশ হয়ে যেত। ওই পাঠার দ্বারা আমার জুতা বাকিয়ে গেছে। আমি কিছুটা পেছনে পড়ে গেলাম। তায়াং ভাইয়া দৌড় থামিয়ে পেছনের দিকে চলে এলো। রেগে বলল, বিয়ের জুতা জোড়ায় পরে আসতে হয়েছে? তোর কি আর জুতা নাই রে শাকচুন্ডি? দেখ, অনেক চেষ্টা করে 3 ঘন্টা পার্লারে বসে থেকে বসাচ্ছি। লাল বেনারসির সাথে যদি বিয়ের জুতা না পরি তাহলে কি আমার বিউটিফুল লাগবে বল? তোর বিউটিফুলের গুল্লি মারি। তোকে ইচ্ছে করছে কোলে তুলে আঠার মারতে। জুতা খুলে হাতে নে। কেন জুতা খুলবো কেন? এগুলা সব আমার। একটা জিনিসের দাবি রাখবি না। শেষ অব্দি বিয়েটা ভেঙে দিলাম। এখন পালাচ্ছি, এই শাড়ি গহনা জুতা সব আমার। তুই তোর বউকে নতুন কিনে দিস। চুপচাপ সবকিছু দিয়ে দিবি। এগুলোর উপর আমার দৌড়ের অধিকার। এত ছ্যাচরা কবে হলি তুই? তোর বউকে কি নতুন কিনে দিতে পারবি না? এগুলো আমার খালুর টাকার। বিয়েতে যেহেতু আমায় দিয়েছে তাহলে সব আমার। গহনার একটা পুঁথিও আমি ফেরত দিব না। যা তোরে ভিক্ষা দিয়ে দিবনি। ওই ভিক্ষা দিবি কেন? এগুলো আমার জন্য খালামণি কিনেছে, তাই এগুলো সব আমার। জি না ময়না, এগুলো আমার বউয়ের জন্য কিনছে। তুই যদি আমার বউ হতি তাহলে এগুলো সব তোর হতো, কিন্তু এখন আমার বউ হবে নূর, তাই এগুলো সব ওর। আমি একদিন পরে ফেলছি, তুই তোর বউকে পুরাতনটা দিবি ভাইয়া? দিব। একদিন পড়লে কিছু হয় না। কিপটা, এগুলো আমাকে না দিলে আমি ফিরে গেলাম বাসায়। তুই থাক, গিয়ে বলবো আমি তোকে বিয়ে করতে রাজি আছি। এমনিও তুই জামাই হিসেবে খারাপ না, তাহলে তো এত গহনা শাড়ি জুতা সব আমার হয়ে যাবে। সিরিয়াসলি তুই এসবের জন্য আমাকে বিয়ে করতে চাইছিস? দাঁড়া, এনাজকে বলছি, পরে মজা বুঝবি। বল তোর ওই বন্ধুকে, আমি কি ভয় পাই নাকি? আচ্ছা, একটু ওয়েট কর। বিয়ের যাবতীয় জিনিসপত্র খালুর টাকায় কেনা হয়েছে, তাই এসবে কোনো দাবি করতে পারিস না। আমি দাবি করবই। কেন, তোর টাকা দিয়ে কিনেছিস? আমার বাপের টাকা দিয়ে কিনছি। ইস, আসছে যা। তোর কি ইচ্ছে আছে বিয়েটা করার? না তো, তাহলে কি পালাতাম নাকি? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও সত্যি তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আমরা যে বিয়ের আসর থেকে পালাইছি। এখন তো মনে পড়ছে, দয়া কইরা বোন এবার দৌড় দে। আমি আর কথা বাড়লাম না, তায়াং ভাইয়ার হাত ধরে দিলাম দৌড়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কেন দৌড়চ্ছি। বাসা থেকে পালিয়েছি আমরা দুজনেই, আর একটু দেরি হলে কাজই আমাদের বিয়েই পড়িয়ে ফেলতো। 3 ঘন্টার বেশি সময় ধরে পার্লারে সেজেছি। পার্লার থেকে সন্ধ্যার পর ফিরে এসেছি। আগে থেকে সব প্ল্যান করে রেখেছিলাম। সুযোগ বুঝে ইফাতকে দিয়ে মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। সেই ফাঁকে শাড়ির ওপর কোন রকম বোরখাটা পরে হিজাব পেঁচাতে পেঁচাতে আমিও তায়াং ভাইয়া ছুট।
আমাদের পালাতে তন্নি, ইফাত, শিফাত প্রচুর সাহায্য করেছে। তন্নি সবার চোখের আড়ালে আমাদেরকে বের করতে হেল্প করেছে। ইভা সবকিছু পাহারা দিয়েছে। বাসা ভর্তি মানুষকে ফাঁকি দিয়ে পালানো তো চারটে খালি কথা নয়। গহনা খোলার সময়ও পাইনি। এখন শাড়ি, বোরখা, গহনার ভারে আমার অস্বস্তি লাগছে। দৌড়তেও পারছি না, শাড়ির কুচি পেঁচিয়ে যাচ্ছে। তায়াং ভাইয়াকে থামিয়ে চেঁচিয়ে বললাম, ওই তোর বাইক কোথায়? বাইক থাকলে কি এত দৌড়াতে হতো? মেইন রোডে ইমরান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বাসার নিচে থাকলে কি সমস্যা হতো? হ্যাঁ, পাঠা কি তোকে সাধে বলি আমি? মাথার মধ্যে ঘিলু নামক কোনো বস্তুই নেই। আমি আর দৌড়তে পারছি না। একটু দাঁড়া ভাই, বোরখার সাথে শাড়ির কুচি পেঁচিয়ে যাচ্ছে। বেশি দাঁড়ানো যাবে না, ধরা পড়ে গেলে আমরা শেষ। শাড়ি পরে কি দৌড়ানো যায়? তার উপর বোরখা। আমি হাঁপিয়ে উঠছি। এর জন্যই ব্যাঙের শাড়ি আমার পরতে ইচ্ছে করে না। কুচি পায়ের সাথে বেজে যায়। বিয়েতে লেহেঙ্গা দিলে কি হইতো? তাহলে আমি অনায়াসে লেহেঙ্গা উঁচু করে ধরে দৌড়তে পারতাম। আম্মুকে বলস না কেন? শপিং তো তোকে নিয়ে করতে গিয়েছিল। তখন কি জানতাম নাকি বাসা থেকে এভাবে পালাতে হবে? শোন ভাই, নূর আপিকে বিয়ের দিন লেহেঙ্গা দিবি। কেন, ও কি তোর মতো পালাবে নাকি? আরে না, তার জন্য নয়। শাড়ি সামলাতে অনেক কষ্ট। শাড়ি সামলানোর মতো ঝামেলা দ্বিতীয়টা নেই। দ্রুত পা চালা, তুই বকর বকর করতে করতে মাথা ধরিয়ে ফেলছিস। কোথায় যাব আমরা? দেখি কোথায় যাওয়া যায়। হাঁটতে হাঁটতে ল্যাম্প পোস্টের নিচে চলে এলাম। সেই আলোতে তায়াং ভাইয়াকে দেখে আমি হাসতে হাসতে পেট ধরে বসে আছি। তাড়াহুড়োয় তায়াং ভাইয়া যে ড্রেস আপ পরছে তাতে হাসি আসারই কথা। এতক্ষণ অন্ধকার থাকায় খেয়াল করিনি। ও বিয়ের শেরওয়ানি পায়জামার সাথে ওপরে টি শার্ট পরে চলে আসছে। ওকে যা লাগছে না, টি শার্টেরও শার্ট 2-3 বছর আগের হবে। ভালো করে দাঁড়ালে পেট বের হয়ে যায়। আমি হাসতে হাসতে বললাম, ওই তুই এগুলো কি পরছিস? কেন দেখোস না? ভালো করে নিজের দিকে তাকা ভাই। তায়াং ভাইয়াও খেয়াল করেনি কিসের মধ্যে কি পড়েছে। নিজের দিকে তাকিয়ে কপালে জোরে একটা চাপড় বেড়ে বলল, দেখ তো, এগুলো কোনো কথা? আমিও গতকাল চেয়ারের মধ্যে 2 বছর আগের টি শার্ট গুলো ভাঁজ করে রাখছিলাম, ঘর মুছবে তার জন্য। আমি তাড়াহুড়ো করে পাঞ্জাবির বদলে ওই জায়গা থেকে একটা পরে দিছি, দৌড়। তোকে যা লাগছে না ভাইয়া, একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো। তুই একটু হাত দুটো উঁচু কর। কেন? তাহলে তার টি শার্ট ব্লাউজে রূপান্তরিত হবে। ব্যাট খাইস না, এখন রাত হয়ে গেছে। কেউ আমায় খেয়াল করলে না, এটা পাল্টে আসতে গিয়ে কি বিপদে পড়বো নাকি? থাক, সমস্যা নেই। ব্লাউজ আর পায়জামায় তোকে খারাপ লাগছে না। মজা নিচ্ছিস? হ। ভাইয়া আমার দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। আমি মুখ টিপে হেসে ওর সাথে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে শাড়িতে বেজে 2 বার উষ্টা খেতে খেতে বেঁচে গেলাম। মেইন রোড গিয়ে ইমরান ভাইয়ার থেকে বাইক নিয়ে আমরা রওনা দিলাম উত্তরের রাস্তায়। সময় এখন রাত 8টা। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরটা আজ অন্যরকম ভাবে সেজেছে। মাথা থেকে বড় একটা প্যারা তো নেমে গিয়েছে। এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। মাথাটাও পাতলা লাগছে। তায়াং ভাইকে খোঁচা মেরে বললাম, আই ভাইয়া শোন। খোঁচাচ্ছিস কেন? আমার একটা কথা শোন। বল, শুনছি, কিন্তু খোঁচা মারিস না। আমাকে ট্রিট দিস। কেন? ও মা, একা একা সব প্ল্যান করলাম, বিয়েটা ভেঙে দিলাম, তুই কিছু করিসনি তো? তো মানে কি, সব আমি একা সামলিয়েছি। যেহেতু তুই ভেজাল লাগিয়েছিস সেহেতু তুই সব করবি, আমরা করবো কেন? এর জন্য আমাকে ট্রিট দিবি না? প্রশ্নই ওঠে না। যদি ট্রিট দিস, সাথে বিয়ের যাবতীয় জিনিসপত্র আমাকে দিয়ে দিস, তাহলে 2 দিনের মধ্যে তোর আর নূর আপির বিয়ে কনফার্ম করে দিব। ভাইয়া খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ 3 সত্যি। আচ্ছা, আগে সব ঠিক করে দে, তাহলে তোকে আমি ট্রিটও দিব, এই সাথে জিনিসপত্র। ওকে, তুই শুধু দেখতে থাক কি করি আমি। কিন্তু কালকে বাসায় গেলে আমাদের ঢুকতে দিবে তো? কালকেরটা কালকে দেখা যাবে, আজকে চিন্তা করে মাথায় চাপ নিস না তো। প্লিজ বল না, আগামীকাল কি করব? কি আর করব বল, তুই দাদি আর খালামণির পা জড়িয়ে ধরে বসে থাকবি। আমি আম্মু আব্বুর পা জড়িয়ে ধরে বসে থাকবো। যতক্ষণ পর্যন্ত তারা না মানবে ততক্ষণ পা ধরে বসেই থাকবো। না মেনে কোথায় যায় তাও আমি দেখবো। আইডিয়া পছন্দ হয়েছে। দেখতে হবে তো কে দিয়েছে। কিছু সময়ের জন্য আবার নীরব হয়ে গেলাম। হঠাৎ ভাইয়া চেঁচিয়ে বলল,
ওই চিমড়ি, দূরে সর। আমার সাথে ঘেঁষাঘেঁষি করছিস কেন? ওই কি বলছিস এগুলো? আমি ঘেঁষাঘেঁষি কখন করলাম? আমি ভালো করে বসতে পারতাছি না, বোরখাটা পিছলিয়ে যাচ্ছে, বসে শান্তি পাচ্ছি না। তুই আর একটু সামনের দিকে এগিয়ে বস না ভাই। কত জায়গা লাগে তোর মুটি? নে, সামনে এগিয়েছি, এবার বস ভালো করে। দুজন ঝগড়া করতে করতে গন্তব্যে চলে এলাম। 5 তলা এক দালানের সামনে তায়াং ভাইয়া বাইক থামালো। আমি বাইক থেকে নেমে ওকে জিজ্ঞেস করলাম, এটা কাদের বাসা ভাইয়া? 2 তলা এনাজ থাকে। আজকের রাতে আমরা এনাজের কাছে থাকবো? হুম। ওকে, আমার কোনো সমস্যা নেই, তোর মোবাইলটা দে। কেন? এত কেন কেন করিস কেন তুই? মোবাইল বন্ধ করে রেখেছি, খুললেই বিপদে পড়তে হবে। আমারটা তো বাসায় রেখে আসছি। মোবাইল দিয়ে কি করবি তুই? কয়েকটা ছবি তুললাম। 3 ঘন্টা বসে থেকে কি সুন্দর বউ সাজলাম, পালানোর ধান্দায় একটা ছবিও তুলতে পারিনি। ফিলিং দুঃখ। আরে থাক, মন খারাপ করিস না, এনাদের সাথে তুলুস। আচ্ছা, আমিও ভাইয়া বাইক সহ গেট দিয়ে ঢুকলাম। ভাইয়া ভেতরে ঢুকে বাইক তালা মেরে পাশে রেখে আমাকে বলল, উপরে চল। দাঁড়া 1 মিনিট। কি হয়েছে? তোর পায়জামা উপরের দিকে ওঠা, পেট বের হয়ে আছে। শাকচুন্নি। এক কাজ কর ভাইয়া, তুই পায়জামাটাকে আরেকটু উঠিয়ে দিয়ে টি শার্টকে ইন করে পর, তাহলে পেটও দেখা যাবে না, তোকেও খারাপ লাগবে না। ভাইয়া আমার মজা করা বুঝতে পেরে 2 হাত কোমরে রেখে রাগী চোখে আমার দিকে তাকালো। আমি খিলখিল করে হেসে উঠলাম। ওর দিকে তাকালেই আমার হাসি পায়। শার্ট, টি শার্ট আর পায়জামায় ওকে দেখে আবার হাসি আটকে রাখা দায় হয়ে যাচ্ছে। এখন যদি ওর সাথে একটু ছবি তুলতে পারতাম, তাহলে ওর এই সুন্দর ড্রেস আপটা দেখিয়ে পরে ব্ল্যাকমেল করতে পারতাম। ভাইয়া রেগে সামনের দিকে হাঁটা ধরলো। আমিও হাসতে হাসতে ওর পিছু নিলাম। তুই ছাড়া একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। তুই ছাড়া একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও তুই চোখ পুড়ে কি দহনে, তুই তো দেখিস না। তুই ছাড়া একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ফ্ল্যাটের দরজার সামনে কান পেতে রেখেছি। ভেতর থেকে ইমরানের তুই তো দেখিস না গানটা বাজছে। আমি দরজা থেকে কান সরিয়ে একবার মুখ দিয়ে চুকচুক শব্দ করে আফসোসের সুরে বললাম, আহারে বেচারা কষ্টের গান শুনছে। তার কষ্টে আমি সত্যিই কষ্টিত। বাবা, তুই কিন্তু এবার বেশি করছিস। একটু না, তোর বন্ধু এগুলো কি গান শোনে? শুনবে তো জোরে সাউন্ড দিয়ে অপরাধী গান। ভাইয়া ভ্রু কুচকে আমার দিকে তাকালো। আমি মেকি হাসি দিয়ে জোরে চেঁচিয়ে হেরে গলায় গান গাওয়া শুরু করলাম। মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে, মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। চুপ কর। তোর বন্ধু এই গান শুনবো? আসল ছ্যাঁকা খাওয়া গান তো এইগুলা। তা না করে আমার ফেভারিট সিঙ্গারের গান শোনে কেন? কথা কম বল তুই। আমরা যে ওর বাসায় আসবো তাও জানে না। ওকে সারপ্রাইজ দিতে এখানে চলে এসেছি, কিন্তু তুই যা শুরু করছিস। আমি মুখ বেঁকিয়ে ভেঙচি কেটে বললাম, এত সুন্দর করে গান গাইলাম, কোথায় বাহবা দিবে? তা না করে ইনসাল্টিং করছে। আজকালকার আর্টিস্টদের কেউ সম্মান করে না। এক সময় আমার নাম সুপার সিঙ্গারদের তালিকায় থাকবে, তখন আমার অটোগ্রাফ নিতে তোকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। হয়েছে, চাপা কম মার। চাপা না মেরে দরজা ঠেলা মার। কথা বলতে বলতে আমার কানের পর্দা ফাটায় ফেলানোর চিন্তায় আছিস। আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালাম। ও সেদিকে নজর না দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজা বাইরে থেকে আটকানো ছিল। ভেতরে ঢুকে আমার মাথা গরম হয়ে গেল। সবকিছু এলোমেলো, কোনো কিছু গুছানো নেই। তায়াং ভাইয়া বাসার রুম ক্রস করে আমাকে নিয়ে একটা রুমে চলে এলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কড়া সিগারেটের গন্ধ নাকে এলো। ভাইয়া লাইট জ্বালিয়ে দিতেই দেখলাম এনাজ উপর হয়ে শুয়ে আছে। তায়াং ভাইয়া মৃদু স্বরে এনাজকে ডাকলো। এনাজ?
কিন্তু অপর পাশ থেকে এনাজের কোনো রেসপন্স এলো না। তায়াং ভাইয়া সামনে গিয়ে ওকে ঠেলা মেরে আবারও ডাকলো। তারপর আমার দিকে তাকিয়ে ভাইয়া ভীত কণ্ঠে বলল, এনাজের শরীর তো ঠান্ডা নোভা, ওর কোনো সারা শব্দ নেই। ও কোনো অঘটন ঘটিয়ে ফেলেনি তো? ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। সত্যি আজ বিষ খেয়ে নেয়নি তো? আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমরা কি আসতে দেরি করে ফেললাম? আমাদের জন্য কি আরেকটু অপেক্ষা করা যেত না? ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। সত্যি সত্যি এনাজ বিষ খেয়ে নেয়নি তো? আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমরা কি আসতে দেরি করে ফেললাম? ভয়ে আমি সামনে এগোতে পারছি না। মনে হচ্ছে পা দুটো কেউ আটকে রেখেছে ফ্লোরের সাথে। আমি শুকনো ঢোক গিলে ভাইয়াকে বললাম, ভাইয়া একটু ধাক্কা মেরে দেখতো। আচ্ছা দেখছি। তায়াং ভাইয়া এনাজকে জোরে ধাক্কা দিয়ে নাম ধরে ডাকতে লাগলো। এনাজ, এই এনাজ। এনাজের কণ্ঠস্বর পেয়ে আবার কলিজায় পানি এলো। বড় করে হাফ ছাড়লাম। আর একটু হলে আমি জ্ঞান হারাতাম। তায়াং ভাইয়া ওকে আবার ধাক্কা দিয়ে বলল। ওর এনাজ জড়ানো গলায় বলল, তাই তুই এখানে কেন? তোর আজকে বিয়ে? যা ভাই বাসায় যা। সরি ইয়ার, আমি তোর বিয়েতে থাকতে পারবো না। তুই উঠে দেখ কে আসছে। আমি তো মরিনি। তাহলে বউ নিয়ে আমাকে দেখতে আসার মানে কি বল? আমাকে আরো পড়াতে আসছিস? একটু আগে ভয় পাইয়ে দিয়েছিলি আর এখন এসব বলছিস? বেঁচে আছি এখনো ভাই। উল্টাপাল্টা কথা শুনে এনাজের ওপর আমার রাগ হচ্ছে। তায়াং ভাইয়ার দিকে তাকাতেই সে আশ্বস্ত গলায় বলল, তোর শোকে পাগল হয়ে গেছে, একটু পরেই তোকে দেখে ঠিক হয়ে যাবে। শীতে শরীর ঠান্ডা হয়ে গেছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এনাজ সোজা হয়ে উঠে বসলো, কিন্তু আমাদের দিকে না তাকিয়ে চোখের ওপর হাত দিয়ে বলল, লাইট অফ করে দে, তাই চোখে লাগছে। এখন না, আগে বল তোর পাঞ্জাবি কোথায়? কেন? পাঞ্জাবি দিয়ে কি করবি? গায়ে দিব। ওয়ার্ড্রবে 3 নম্বর ড্রয়ারে দেখ। ভাইয়া ওয়ার্ড্রোব খুলতে খুলতে এনাজকে বলল, সামনে একটু তাকিয়ে দেখ কে আসছে। কে আসছে? চোখের ওপর থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালো। প্রথমে খেয়াল করলো না, অন্যদিকে চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে চোখ ডলে আমার দিকে তাকিয়ে বলল, তাই আমি সত্যি দেখছি। তোর টিভি পোকা। তোদের বিয়ে হয়ে গেছে? জিরা, আমরা পালিয়ে তোর কাছে চলে আসছি। কথাটা শোনার সাথে সাথে এনাজ লাফ দিয়ে উঠে দৌড়ে আমার কাছে চলে এলো। এর মাঝে আমি বোরখা খুলে ফেলেছি। উনি এগিয়ে এসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আমি বলেছিলাম না সব ঠিক করে দিব। কি এবার বিশ্বাস হলো তো? লাল শাড়িতে তোমাকে সত্যি পুতুল বউ লাগছে। শুক্রিয়া। আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। এই জন্য সিগারেট টানা হয়েছে। এনাজ আমাকে ছেড়ে মাথা চুলকে বোকা ভঙ্গিতে বলল, একটু আধটু আর কি। সারা রুম সিগারেটের গন্ধে টেকা যাচ্ছে না, আর উনি বলছে একটু আধটু। উনি মাথা নিচু করে বোকার মতো মাথা চুলকাতে লাগলো। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, চেহারার বেহাল দশা। পরনের টি শার্ট ট্রাউজার কুচকে 13টা বেজে আছে, মাথার চুল উস্কো খুস্কো। একদিনে কি অবস্থা করেছে নিজের। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, এনাজ, নেওয়ার নামে একটা বিচার আছে। কি বিচার? ও বলছিল আমাকে বিয়ে করতে নাকি রাজি আছে। আমি বলেছি তোর কাছে বলে দিব। ও বলে তোকে নাকি ভয় পায় না। আমি তায়াং ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই ভাইয়া মেকি হাসি দিয়ে পাঞ্জাবি নিয়ে যেতে যেতে বলল, অনেক জ্বালিয়েছিস আজকে, এবার তোর প্রেমিকের ঠেলা সামলা। দিয়েছি পাগলকে রাগিয়ে। বেঁচে থাকলে আবার দেখা হবে বই না। টাটা, বাই বাই। আমি রেগে ভাইয়ার পিঠে কিল দিতে গেলেই ও দৌড়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে বাইরে থেকে দরজা আটকে দিল। আমি সামনের পাটির দাঁত বের করে এনাজের দিকে তাকাতেই দেখলাম এনাজ আমার দিকে খাইয়া ফলামু লুক নিয়ে তাকিয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলল, তাই যা বলে গেল তা কি সত্যি? আমি ভয়ে থতমত খেয়ে বললাম, না মানে না, হ্যাঁ হ্যাঁ, না মানে না মানে হ্যাঁ, না হ্যাঁ মানে না মানে না। সত্যি বলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে সত্যি ভয় পেয়ে গেলাম। ও ভীষণ রেগে আছে। মনে মনে বললাম, আব তেরা কিয়া হোগা নোভা, তু তো আজ গয়া। এনাজ ধমক দিয়ে কথা বলছো না কেন? আমি বিড়বিড় করে বললাম, খাইছে রে, আমি আজকে শেষ। কেন যে পাকনামি করে শয়তানটাকে ওসব কথা বলতে গেছিলাম। এখন আমার কি হবে? আমাকে কে বাঁচাবে? দরজাটাও তো আটকানো। এনাজ মুখে রাগী ভঙ্গিমা রেখেই এগিয়ে আসছে আমার দিকে। আমি মনে মনে আল্লাহর নাম জপছি। আজ বোধহয় আমার রক্ষা নেই। আল্লাহ তুমি বাঁচিও। বেঁচে থাকলে সবার আগে তায়াং ভাইয়াকে কেলিয়ে আলু ভর্তা করব। শয়তান শ্যামরা আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে পালালো।
কোমরের শাড়ির আঁচল গুজে সারা বাসা গোছানোর কাজে লেগেছি। পুরো বাসাটাকে গোয়াল ঘর করে রেখেছে। দেখতে কিরকম বিশ্রী লাগছে। শার্ট প্যান্ট এখানে সেখানে ছড়ি ছিটিয়ে রাখা। 1.5-2 ঘন্টার ওপর লাগবে এগুলো গোছাতে। এনাজ দরজায় হেলান দিয়ে বুকে দুহাত গুজে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন অনেক কষ্ট করে পাগলটাকে থামিয়েছি, নয়তো এতক্ষণ স্পার হয়ে যেত। আমি বিছানা ঝাড়ু দিয়ে চাদর টান টান করে তার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, কি দেখেন? তোমাকে। অদ্ভুত ব্যাপার তো, আগে কখনো আমাকে দেখেননি। দেখেছি, কিন্তু আজ তোমাকে বউ বউ লাগছে। এসে কিরকম আঁচল গুজে কাজে নেমে পড়েছো। মনে হচ্ছে আমার বউ তার বাবার বাড়ি থেকে ফিরে আসছে। হয়েছে, আর পটাতে হবে না। গিয়ে ফ্রেশ হয়ে আসেন। চেহারার কি বেহাল দশা করছেন তা কি আয়নাতে দেখেছেন? উনি মুচকি হেসে গানের সুরে বলল, আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আমি বালিশের কভার ঠিক করতে করতে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসলাম। একটু আগের এনাজের সাথে এখনকার এনাজের আকাশ পাতাল তফাৎ। কতটা উৎফুল্ল দেখাচ্ছে তাকে। না, মানুষটাকে আমি ছাড়বো না, তাকে আমার চাই। এতটা কেয়ারিং ও ভালোবাসা আমি অন্য কারো থেকে পাবো না। বিছানা পুরোটা গুছিয়ে চেয়ারের উপর জামা কাপড় ধরতে গেলেই সে বলল, ওগুলো অধোয়া ময়লা কাপড়, ভাঁজ করতে হবে না। বউ আসলে তাকে দিয়ে ধুইয়ে নেব। বুয়া কি প্রতিদিন আসে? না, সপ্তাহে একদিন এসে সব কাজ করে দেওয়া যায়। তাহলে রান্না কে করে? মন চায় না আমি করি, নয়তো বাইরে থেকে খেয়ে আসি। দুটোর একটা করতে মন না চাইলে না খেয়েই থাকি। না খেয়ে খেয়েই তো চেহারার এই দশা। দেখেন তো চেয়ারটাকে কি অবস্থা করে রাখছেন। প্রতিদিন 2-1টা করে ধুয়ে ফেললে তো এগুলো জমে না। এখন জমবেই, তুমি যখন ধুয়ে দেবে তখন জমবে না। জামা কাপড় ধোয়ার জন্য হলেও তোমাকে চাই। ও, কাজের জন্য আমাকে লাগবে? হ্যাঁ, সবকিছুর জন্য লাগবে। আমার কি মন চাইছে জানো? কি? পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরতে। খবরদার এরকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না। আমি কিন্তু এখন আপনার বউ না। এর জন্য তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছি। তায়াং ভাইয়া কোথায়? দরজা খুলে দিয়ে গেল কোথায়? বাইরে এনামের কাছে রাতের খাবারের ব্যবস্থা করতে। এনাম ভাইয়া আসছে? সকালে। ও, এর জন্য দরজা বাইরে থেকে আটকানো ছিল। জি হ্যাঁ। আমি ফ্রেশ হতে যেতে বলেছি। যাচ্ছে, আগে মন ভরে তোমাকে দেখে নি। আমাকে পরেও দেখতে পারবেন, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আপনি দয়া করে ফ্রেশ হতে যান। এনাজ শয়তানি হাসি দিয়ে দুষ্টুমি সুরে বলল, এত সুন্দর করে যান বলে যেতে বললে আমি কি না গিয়ে থাকতে পারি? আমি আপনাকে যেতে বলেছি, যান বলিনি। ওই একই। জানো, তোমার এই শাসনগুলো আমার ভীষণ ভালো লাগে। মনে হয় আমার বউ আমাকে শাসন করছে। না, বেশি কথা বলছেন। কাজের সময় এত কথা আমার ভালো লাগে না। নিজে যখন কথা বলতে বলতে কান পচিয়ে ফেলো তখন কিছু হয় না, আমি একটু কথা বললেই দোষ। হ্যাঁ দোষ। এবার ফ্রেশ হয়ে আসেন। যথাজ্ঞা মহারানী। উনি মাথা নাড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে আমি তাকে ডেকে বললাম, এই যে শুনেন, জি বলো। ওনাদের বাইরে থেকে খাবার আনতে মানা করে দিন। কেন? আমি আজ বাসায় রান্না করব। না, তা দরকার নেই। পুরো বাসা গুছিয়ে তুমি হাঁপিয়ে যাবে, আবার রান্না করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। সারাদিন এমনি অনেক ধকল গিয়েছে তোমার উপরে। আমার ছোটখাটো বিষয়গুলোও সে খেয়াল করে, কতটা কেয়ার করে। তার এই বিষয়গুলো আমাকে মুগ্ধ করে। আমি মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে বললাম, আমার কথা এত চিন্তা করতে হবে না। তাহলে কে করবে? আমি আজ বাসায় রান্না করব, ব্যাস শেষ কথা। আর আমি কি একা রান্না করবো নাকি? আপনারাও আমাকে সাহায্য করবেন। সবাই হাতে হাতে কাজ সেরে ফেলবো। আচ্ছা, তাহলে ওদের বলে দিই। কি করে বলবেন? ভাইয়ার মোবাইল তো বন্ধ। এনামের মোবাইল খোলা আছে। এনাজ ওয়ার্ড্রপের ওপর থেকে মোবাইল নিয়ে এনাম ভাইয়াকে কল করে খাবার আনতে মানা করে দিল। তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আমি পুরো রুম গুছিয়ে বসার রুম গোছাতে চলে গেলাম। পাক্কা 2 ঘন্টায় পুরো বাসাকে গুছিয়ে গোয়াল ঘর থেকে মানুষের ঘরে পরিণত করেছি। এখন গহনাগাটি সব খুলে কিচেনে রান্না করছি। হাতে শুধু চিকন 2 গাছের চুড়ি, নাকের নাকফুল। এই দুটো আমার ভীষণ ভালো লাগে। কেমন বিবাহিত বিবাহিত ফিলিংস আসে। এক চুলোয় ভাত চড়িয়েছি আর এক চুলোয় ডিম সিদ্ধ। রাতে যেন শর্টকাটে ভাত, ডিম ভুনা, ডাল রান্না করব। সময় পেলে আলু ভর্তা বানাবো। না, তায়াং ভাইয়াকে নয়, আলুকেই ভর্তা বানাবো। তায়াং ভাইয়ার উপর পড়েছে পেঁয়াজ কাটার দায়িত্ব। তায়াং ভাইয়া চোখ বন্ধ করে চেঁচিয়ে আমাকে বলল, শাকচুন্নি, আমাকে কি তোর পেঁয়াজ কাটতে দিতে হলো? পেঁয়াজের কি জাহাজ? এখন আমার চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে।
আমি নাক ছিটকিয়ে বললাম, ছি খাচ্চর, কি বলিস এসব? সর। এনাজ বসা থেকে এগিয়ে এসে বলল। দে আমি কেটে দিই। আমি সামনে থাকা খুন্তিটা উঠিয়ে এনাজকে শাসনের সুরে বললাম,